বৌমা, কাল থেকে রোজা শুরু হচ্ছে। চলো আজকে আমি আর তুমি বাজার থেকে ফল কিনে নিয়ে আসি। ইফতারের আরও প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে আনতে হবে। রাজাকে বলেছিলাম অফিস থেকে ফেরার সময় ফলগুলো কিনে নিতে, কিন্তু ও বলল আজকে ওর বাড়িতে ফিরতে রাত হবে। ঠিক আছে মা, চলুন আমরা দুজনই যাই তাহলে। এমনিও বিয়ের পর থেকে আমি একবারও এই বাড়ির বাইরে বেরোতে পারিনি। আজকে একটু বাইরে বেরিয়ে আশেপাশের পরিবেশটা দেখতে পাবো, চলুন। এই বলে তানিয়া তার শাশুড়ি মায়ের সাথে ইফতারির প্রয়োজনীয় ফল পাকড় এবং অন্যান্য জিনিসপত্র কিনতে বাজারে চলে যায়। কিন্তু বাজার থেকে ফেরার সময় তানিয়া যখন নিজের শ্বশুর বাড়িতে ঢুকতে যাবে, তখনই সে তাদের প্রতিবেশীর বাড়ির জানালায় তার ছোটবেলার বান্ধবী টিনাকে দেখতে পায়। টিনা এবং তানিয়া একে অপরকে দেখে একেবারে চমকে ওঠে। টিনা তখনই বাড়ির মধ্যে থেকে ছুটে বাইরে বেরিয়ে আসে। আরে টিনা, তুই এখানে কি করছিস? বিয়ের পর তোর সাথে আমার প্রথম দেখা হলো। এটা কি তোর শ্বশুর বাড়ি? তোরও কি এই পাড়াতেই বিয়ে হয়েছে? হ্যাঁ রে, এটাই আমার শ্বশুর বাড়ি। 1 মাস আগে আমি তোর বিয়েতে গেলাম, কিন্তু তোর শ্বশুর বাড়ির অ্যাড্রেসটা জিজ্ঞাসা করাই হয়নি। আমারও তো 6 মাস হয়েছে বিয়ে হলো, কিন্তু এখনো পর্যন্ত আমার শ্বশুর বাড়িতে তোকে একবারও ডাকা হয়নি, তাই জন্য আমরা কিছু জানতে পারিনি। আমি তো ভাবতেই পারছি না তুই আমার প্রতিবেশী বাড়ির বউ। আমি সত্যি খুব খুশি হয়েছি। মানে তুই বুঝতে পারছিস, আমরা যেমন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, এখন আমরা দুজনে প্রতিবেশী বউ হয়ে সারা জীবন একসাথে সংসার করতে পারবো। আর সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, বিয়ের আগে আমরা যেমন একসাথে রোজা করতাম, বিয়ের পরেও আমরা সেরকম ভাবে রোজা করতে পারবো, কারণ আমাদের দুজনের শ্বশুরবাড়ি একদম পাশাপাশি। বিয়ের পর প্রথম রোজাতে আমি এরকম ভাবে সারপ্রাইজ পাবো আমি তো কখনো ভাবিনি। কাল থেকে তাহলে রোজা শুরু। আমরা বিয়ের আগে যেরকম ভাবে রোজা করে এসেছি, বিয়ের পর প্রথম রোজা ঠিক সেভাবেই শুরু করব। এভাবেই তানিয়া এবং টিনা দুজনেই রাস্তায় দাঁড়িয়ে গল্প করতে থাকে, যা দেখে তানিয়ার শাশুড়ি মা বিরক্ত হয়ে বলে, আরে হয়েছে, এরকম রাস্তায় দাঁড়িয়ে কতক্ষণ গল্প করবে? চলো এবার বাড়ি চলো, বাড়িতে অনেক কাজ আছে। রাতের রান্না করতে হবে, ভোরবেলা সেহেরির খাবারও রান্না করতে হবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে ঘুমাতে হবে। ভোরবেলা ঘুম ভাঙবে তো? তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে ঘুমাতে হবে, ভোরবেলা আবার সেহেরি খেতে উঠতে হবে, চলো। এই বলে তানিয়া তার শাশুড়ি মায়ের সঙ্গে বাড়িতে চলে যায়। এদিকে টিনাও শ্বশুর বাড়িতে গিয়ে কাজে লেগে পড়ে, কিন্তু তাদের দুজনের মনে এখন আলাদাই আনন্দ। টিনা এবং তানিয়া ছোটবেলা থেকে একই সঙ্গে বড় হয়। তারা একই স্কুল কলেজে পড়াশোনা করে, কিন্তু বিয়ের পর কয়েক মাসের জন্য দুই বান্ধবী একে অপর থেকে পৃথক হয়ে যায়। তবে আজকে তারা দুজনে একে অপরকে প্রতিবেশী হিসেবে পেয়ে তাদের আনন্দের কোনো ঠিকানা থাকে না। সেদিন পাড়ার প্রত্যেকেই রাত্রিবেলা তাড়াতাড়ি কাজকর্ম মিটিয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু রাত 2টো বাজতে না বাজতেই তানিয়া শ্বশুরবাড়ির কলিং বেল বেজে ওঠে। আরে এত রাতে কে বেল বাজাচ্ছে? গিয়ে দেখি তো একবার। এই বলে তানিয়ার শাশুড়ি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে লাইট জ্বালায় এবং বাড়ির মেন গেট খুলে টিনাকে দেখতে পায়। টিনাকে দেখে তানিয়ার শাশুড়ি একেবারে চমকে ওঠে। আরে তুমি তো নার্গিসের বৌমা, এত রাতে তুমি বাড়ির কলিং বেল বাজাচ্ছ কেন? কোনো বিপদ হলো নাকি? আরে কাকিমা, আপনি কি ভুলে যাচ্ছেন? কাল থেকে রোজা শুরু হচ্ছে, সেহেরি খাবেন না? আমি তো আমার বান্ধবীকে ডাকতে এসেছি। ও এখনো ঘুমাচ্ছে আমি জানি। ওকে অনেকবার ফোন করেছি, কিন্তু ফোন ধরছে না। মনে হচ্ছে ওর ফোন সাইলেন্ট আছে। আপনারাও তাড়াতাড়ি উঠে পড়ুন, সেহেরি খাবেন তো? সে কি, এখন তো সবে 2টো বাজে, তুমি এখনই ঘুম থেকে ডেকে সেহেরি খাওয়ার কথা বলছো? সেহেরি খাওয়ার সময় তো ভোর 4:30 পর্যন্ত আছে। এত তাড়াতাড়ি আমাদের ঘুম নষ্ট করার কি মানে হয়? আমার বৌমা কি তোমাকে আমাদের ঘুম থেকে ডেকে তোলার দায়িত্ব দিয়েছে? সরি কাকিমা, আমি তো আপনাদের ডিস্টার্ব করতে চাইনি। আমি আমার বান্ধবীকে ডাকতে এসেছিলাম। ঠিক আছে, আপনি বরঞ্চ ঘুমিয়ে পড়ুন, আমি ওকে ডেকে তুলছি। এই বলে টিনা সোজা তানিয়ার ঘরের সামনে চলে যায়, আর সে প্রচন্ড জোরে জোরে চিৎকার করে তানিয়াকে ডাকতে শুরু করে। তানিয়া উঠে পড়, তানিয়া উঠে পড়, দেরি হয়ে গেল তো, 2টো বেজে গেছে, তাড়াতাড়ি ওঠ। তানিয়া, তোর এখনো পর্যন্ত স্বভাব গেল না তাই না? এতবার করে ডাকছি কিন্তু তুই এখনো উঠছিস না।
দূর বাবা। এই মেয়ে, তুমি এত জোরে জোরে চিৎকার করছো কেন? তুমি আমার সাথে সাথে বাকিদেরও ঘুমটা নষ্ট করছো। আমরা সবাই সেহেরি খেতে 3টের পর উঠি। তুমি যাও এখান থেকে, আমি আমার বৌমাকে সময় মতো ডেকে তুলে খাইয়ে দেব। উফ, আপনি একটু চুপ করুন তো। তানিয়া সবেমাত্র 1 মাস বিয়ে করে এই বাড়িতে এসেছে, তাই আপনি তানিয়াকে মাত্র 1 মাসই চেনেন, কিন্তু আমি ওকে 25 বছর ধরে চিনি। ওকে সেহেরির সময় এরকম 1000বার ডেকে তুলতে হয়, না হলে ওর ঘুম ভাঙি না। বিয়ের আগেও আমি ওর বাড়িতে গিয়ে ওকে অনেকবার করে ডেকে তুলতাম। তানিয়া, এই তানিয়া, তানিয়া। এভাবে টিনা অনেকবার করে চিৎকার করলে শেষ পর্যন্ত তানিয়া ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসে। এই তো উঠে পড়েছি, এবার চুপ কর। উফ, আমার কান দুটো ঝালাপালা হয়ে গেল। ভাগ্যিস তুই আমাকে ডাকতে এলি, তা না হলে কেউ আমাকে ডেকে তুলতেই পারতো না। চল, আমরা তাড়াতাড়ি এবার সেহেরির খাবারটা তৈরি করে নিই। এই বলে তানিয়া যখন তার বান্ধবীকে নিয়ে রান্নাঘরের দিকে যেতে যায় তখন, বৌমা, কি বললে তুমি? তোমরা সেহেরির খাবার তৈরি করবে মানে? তুমি কি ভুলে গেছো? রাত্রিবেলা আমরা রান্না করেই তো রেখেছি। রুটি, পরোটা, তরকারি, দই, মিষ্টি সবই তো আছে। তুমি এখন আবার রান্না করতে যাবে কেন? না মা, আমি ওসব রুটি, পরোটা, তরকারি, দই, মিষ্টি কিছুই খাবো না। আজকে যেহেতু আমাদের প্রথম রোজার সেহেরি, তাই আজকে আমরা 2 বান্ধবী মিলে চিকেন বিরিয়ানি বানাবো। বিয়ের আগেও আমরা প্রথম রোজার সেহেরিতে চিকেন বিরিয়ানি খেতাম। আপনি আর কথা বলে আমাদের সময় নষ্ট করবেন না, হাতে কিন্তু বেশি সময় নেই। তোমরা কি শুরু করেছো এইসব? ঠিক আছে, তোমাদের যখন সেহেরিতে এতই চিকেন বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাহলে যাও প্রতিবেশীর বাড়িতে গিয়ে চিকেন বিরিয়ানি রান্না করে খাও। আমার রান্নাঘরে এখন কোনো চিকেন বিরিয়ানি রান্না হবে না। আরে কাকিমা, আপনি এত চাপ নিচ্ছেন কেন? আজকে আপনার বাড়িতে আমরা রান্না করে খাবো, আর কালকে সেহেরিতে আমি আর তানিয়া আমার বাড়িতে আমার রান্নাঘরে রান্না করে খাবো। মানে 30টা রোজার মধ্যে 15 দিন আপনার বাড়িতে আমরা সেহেরি করব, আর বাকি 15 দিন তানিয়া আমার শ্বশুর বাড়িতে গিয়ে সেহেরি খাবে। একদম, বিয়ের আগেও আমরা ঠিক এরকমই করতাম। আর জানেন মা, আমরা প্রত্যেক দিন সেহেরিতে আলাদা আলাদা খাবার রান্না করে খাই। আমরা তো সারা বছরই এই রমজান মাসের জন্য অপেক্ষা করে থাকি। আমরা 2 বান্ধবী রোজার সময় দারুণ আনন্দ করি। আচ্ছা, দয়া করে আপনি আর কোনো কথা বলবেন না, অনেক দেরি হয়ে গেল। এই বলে তানিয়া এবং টিনা রান্নাঘরে গিয়ে চিকেন বিরিয়ানি রান্না করতে শুরু করে। তারা দুজনেই খুবই আনন্দের সাথে গল্প করতে করতে চিকেন বিরিয়ানি রান্না করে। কিন্তু যা দেখে তানিয়ার শাশুড়ি রেগে গেলেও কিছু বলতে পারে না। চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেলে তানিয়া এবং টিনা দুজনে এক জায়গায় বসে পেট ভরে বিরিয়ানি খেয়ে নেয়। কিন্তু তানিয়া তার পরিবারের কথা একবারও ভাবে না। উফ, আমি তো এখনো ভাবতে পারছি না আমরা বিয়ের আগে যেরকম ভাবে রোজা কাটাতাম, বিয়ের পরেও ঠিক সেরকম ভাবেই রোজা পালন করতে পারছি। আচ্ছা, ভোর 5টা তো বেজেই গেল, তোকে আর বাড়ি যেতে হবে না। চল, তুই আর আমি এই পাশের ঘরটাতে শুয়ে পড়ি। এই ঘরটা ফাঁকাই আছে, এখানে কেউ থাকে না। আমি কিন্তু আমার শাশুড়ি মাকে কিংবা আমার বরকে এখানে ঘুমানোর কথা বলে আসিনি। আমি কি ওদের একবার বলে আসবো? আরে, ওরা কি এখনো জেগে বসে আছে? ওরা হয়তো এতক্ষণ সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়েছে। তাছাড়া আমরা তো সেই 7:30টা নাগাদ উঠেই পড়বো। চল শুয়ে পড়ি। তোর আর আমার শ্বশুর বাড়ি একেবারে পাশাপাশি, 2 পা বাড়ালেই তো তুই বাড়িতে পৌঁছে যাবি। এই বলে তানিয়া এবং টিনা দুজনেই ঘরে গিয়ে শুয়ে পড়ে। 2 বান্ধবী নিজেদের মধ্যে নানান গল্পগুজব করে এবং হো হো করে হাসি মজা করে। এভাবেই দেখতে দেখতে সকাল 7টা বেজে গেলে তাদের খুব ঘুম পায়, আর তারা দুজনেই গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। সকাল 10টার সময় টিনার শাশুড়ি মা তানিয়ার শ্বশুর বাড়িতে যায় এবং ভীষণই চিৎকার চেঁচেমেচি করে তানিয়াকে ডেকে তোলে। বৌমা, তোমার কি কোনো আক্কেল নেই? তুমি বেলা 10টা পর্যন্ত প্রতিবেশীর বাড়িতে এসে ঘুমাচ্ছ? তোমার কি ঘর সংসার নেই? রান্নাঘরে বাসনপত্র পড়ে আছে, এখনো পর্যন্ত ঘরবাড়ি পরিষ্কার করা হলো না, আর তুমি প্রতিবেশীর বাড়িতে এখনো পর্যন্ত পড়ে আছো। এভাবে টিনার শাশুড়ি মা বৌমাকে বকাবকি করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে টিনা তাড়াতাড়ি করে ঘর সংসারের কাজ করতে শুরু করে, ঘরবাড়ি পরিষ্কার করে। এভাবে দেখতে দেখতে সারাদিন কেটে যায়। বিকাল থেকে তানিয়া এবং টিনা দুজনেই ইফতারের আয়োজন করে। কিন্তু ইফতার শুরু হওয়ার কিছুক্ষণ আগে, মা, আমি আমার ইফতারের খাবারগুলো প্লেটে করে নিয়ে চলে যাচ্ছি। আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি, আমরা দুজনে একসাথে বসে ইফতার করব।
মানে একসাথে বসে ইফতার করবে মানে কি? ভোরবেলাতে কি কম জ্বালিয়েছো যে এখন তুমি আবার জ্বালাতে শুরু করেছো? বিয়ের পর এটা তোমার প্রথম রোজা। প্রথম রোজাই পরিবারের সাথে বসে ইফতার করতে হয়। সেহরির কথা আমি না হয় ছেড়েই দিলাম, প্রতিবেশীর বাড়িতে যেতে হবে না, আমাদের সাথে বসে ইফতার করো। সরি মা, আমি তো আপনাদের সাথে বসে ইফতার করতে পারবো না, কারণ আমি টিনাকে কথা দিয়েছি আমরা বিয়ের আগে যেভাবে রোজা পালন করতাম বিয়ের পর আমরা ঠিক একইভাবে রোজা পালন করব। বিয়ের আগেও আমরা দুই বান্ধবী একই রকম ভাবে একসাথে ইফতার করতাম। আমি পরের বছর থেকে না হয় আপনাদের সাথে বসে ইফতার খাবো। এই বলে তানিয়া খাবার নিয়ে তার প্রতিবেশী বান্ধবীর বাড়িতে ইফতার করতে চলে যায়। সেখানে গিয়ে তানিয়া এবং টিনা আলাদা ঘরে বসে দুজনে একসাথে ইফতার করে, যার ফলে তানিয়ার শ্বশুরবাড়ির পরিবার এবং টিনার শ্বশুরবাড়ির পরিবার উভয়েরই খুব খারাপ লাগে, কারণ তানিয়া এবং টিনার বিয়ের পর এটাই প্রথম রোজা, কিন্তু তারা মোটেই তাদের পরিবারের সাথে ইফতার করতে চায় না। এরকমভাবেই দেখতে দেখতে প্রায় 10-15টা রোজা কেটে যায়, কিন্তু তানিয়া এবং টিনার এরকম ব্যবহারে তাদের দুই শাশুড়ি মা এবার প্রচণ্ড পরিমাণে রেগে যায়। বৌমা, অনেক হয়েছে, আর এসব সহ্য করতে পারছি না। তুমি বরং এক কাজ করো, তুমি পার্মানেন্টলি তোমার প্রতিবেশী বান্ধবীর বাড়িতে চলে যাও, ওখানে ঈদ কাটানোর পর বাড়ি ফিরে আসবে, কেমন? যাও। অন্যদিকে টিনার শ্বশুর বাড়িতেও একই দৃশ্য দেখতে পাওয়া যায়। বৌমা, তোমার একটুও খারাপ লাগে না তাই না? ভেবেছিলাম ছেলের বিয়ে দেওয়ার পর ছেলে, বৌমা, পরিবার সবাই একসঙ্গে রোজা পালন করব, কিন্তু তুমি তো তোমার বান্ধবীকে নিয়েই মত্ত থাকো। আমাদের সাথে তুমি একটা দিনও সেহরি কিংবা ইফতার করনি। তুমি এক কাজ করো, তোমার বান্ধবীর বাড়িতে কিংবা বাপের বাড়িতে চলে যাও, কারণ রোজার সময় বৌমা বাড়িতে থাকা আর না থাকা একই ব্যাপার হয়ে যাচ্ছে। এভাবে রোজার সময় বাড়িতে ঝগড়া ঝামেলা দেখে বাড়ির পুরুষ মানুষরা খুবই দুঃখিত বোধ করে, তাই তারা একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসে। কিছুক্ষণ পর তারা বাড়িতে গিয়ে বলে, মা, তুমি আর শুধু শুধু তানিয়ার সঙ্গে ঝগড়া করো না। আচ্ছা তানিয়া, তোমরা দুই বান্ধবী একসাথে বসে ইফতার করো তো। এবার থেকে যদি আমরা দুই পরিবারের সবাই এক জায়গায় বসে ইফতার করি এবং সেহরি খাই, তাহলে তোমার কেমন লাগবে? আমার তো মনে হয় রমজান মাসে আমাদের সবার সঙ্গে মিলেমিশেই থাকা উচিত। পরিবারের সাথে বসে একসাথে সেহরি খাওয়া, একসাথে ইফতার করার আলাদাই আনন্দ। কেননা তোমরা দুই বান্ধবী তো রোজা করতে গিয়ে নিজেদের পরিবারের লোকদেরকে কষ্ট দিচ্ছ, আর এটা তো তোমরা ঠিক করছো না। একই রকম ভাবে বাবলু টিনাকে বোঝায়, যার ফলে টিনা এবং তানিয়া দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে। তাই সেদিন তানিয়া টিনা একা একা ইফতার করে না, তারা দুই পরিবারের সবাই একত্রিত হয়ে একসাথে ইফতার খায়। আর সেদিন টিনা এবং তানিয়া সত্যিই বুঝতে পারে পরিবারের সাথে বসে ইফতার খাওয়া একটা আলাদাই আনন্দ। এভাবে দুই পরিবার খুবই আনন্দের রোজা পালন করতে থাকে। অনামিকা এবং পুষ্পা নামে দুই শাশুড়ি বৌমার জুটি ছিল। তারা দুজনেই মহিষপাতা নামক গ্রামে ফুচকা বিক্রি করত। তাদের ফুচকা খুবই সুস্বাদু হওয়ায় ওই গ্রামের সকলেই তাদের কাছ থেকে মন ভরে ফুচকা খেত। এতে করে তাদের বেশ ভালোই ইনকাম হতো। প্রত্যেকদিন বিকেলবেলা করে তারা তাদের ঠেলাগাড়ি নিয়ে ফুচকা বিক্রি করতে যেত এবং গ্রামবাসী সকলে তাদের অপেক্ষা করত। চলে আসুন, চলে আসুন, শাশুড়ি বৌমার ফুচকা খেতে চলে আসুন। সুস্বাদু ফুচকা নিয়ে আমরা শাশুড়ি বৌমা হাজির। আপনারাও এবার তাড়াতাড়ি করে চলে আসুন আর খেয়ে যান মজাদার ফুচকা। এই চলো চলো, শাশুড়ি বৌমার ফুচকা চলে এসেছে। সেই কখন থেকে ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এই যে দাও দাও, আমাদের ফুচকা দাও তাড়াতাড়ি। গ্রামের মহিলা পুরুষ সকলে একসঙ্গে শাশুড়ি বৌমার কাছ থেকে ফুচকা খায়। ওহ, সত্যি এদের ফুচকাটা খেতে এত দারুণ না, কি বলবো, যতই খাই যেন মন ভরে না। হ্যাঁ, তা তো ঠিক বলেছো। আর দেখেছো, এদের বেচা কেনা প্রচুর হয়। দেখছো না সবাই ঝাঁকে ঝাঁকে কেমন ফুচকা খাচ্ছে। আর এরা কোথায় থাকে বলো তো? আমাদের গ্রামের তো এরা নয়। কোথায় থাকে তা কি করে বলবো? আগে তো আমাদের পাড়ায় অন্য একজন ফুচকা বিক্রি করতে আসতো। যেই থেকে শাশুড়ি বৌমা আমাদের পাড়ায় ফুচকা নিয়ে ঢুকেছে, সেই থেকে লোকটা ধান্দা চপাট হয়ে গেছে। আমি জানি এই বউ শাশুড়ি থাকে কোথায়। তোমরা জানলে অবাক হবে, এরা আমাদের পাশের গ্রামেই থাকে। এদের 3 তলা বাড়িও আছে, আর এরা খুবই বড় লোক। এদের খুব বড় একটা ব্যবসাও আছে। কি যে বলো না দাদা, এরা যদি বড় লোক হতো তাহলে কি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করতো?
সেটাই তো আমারও প্রশ্ন। আমি নিজের চোখে এদের ঘর বাড়ি দেখে এসেছি। আমার তো মনে হয় এরা নিশ্চয়ই কোনো ধান্দা নিয়েই গ্রামে এসেছে, না হলে কেউ এত বড় লোক হয়ে এত ছোট একটা ব্যবসা করতে যাবে কেন? না না, এদেরকে দেখে তো খুবই ভালো মানুষ বলে মনে হয়। এদের ব্যবহারও খুব ভালো। আমার মনে হয় এরা হয়তো ভালোবেসে কাজটা করে। সে তো আমরা যাই বলো না কেন, আমি এই বউ শাশুড়ির ফুচকা খাওয়া বন্ধ করতে পারবো না। এভাবে গ্রামের লোকেরা প্রত্যেকদিন বউ শাশুড়ির ফুচকা বিক্রি করা নিয়ে আলোচনা করত। কিছু কিছু মানুষ ভয়ে তাদের কাছ থেকে ফুচকা খেত না, কারণ তারা ভাবতো যে হয়তো শাশুড়ি বৌমা বড় কোনো উদ্দেশ্য নিয়ে তাদের গ্রামের মানুষগুলোকে ঠকাতে এসেছে। আবার কেউ কেউ ভাবতো তারা ফুচকাতে ড্রাগ মিশিয়ে বিক্রি করে, যাতে সকলেই তাদের ফুচকার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে সক্ষম হয়। আবার কিছু মানুষ ছিল যারা বউ শাশুড়ি মাকে খুবই ভালোবাসতো এবং তাদের ফুচকা না খেয়ে থাকতে পারতো না। মা, সবার তো ফুচকা খাওয়া হয়ে গেল, চলুন তাহলে এবার যতগুলো ফুচকা বেঁচে আছে আমরা দুজনে মিলে খেয়ে সাবর করে দিই। হ্যাঁ হ্যাঁ বৌমা, চলো চলো খাই। আজকে দেখি তোমার আর আমার মধ্যে সবচেয়ে বেশি ফুচকা কে খেতে পারে। আপনি আমার সঙ্গে পারবেন না মা, বেকার হেরে যাবেন। দুই শাশুড়ি বৌমা ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করতে করতে তাদের বেঁচে যাওয়া সমস্ত ফুচকা খেয়ে ফেলে। দেখেছো, তোমরা বেকার বেকার এই শাশুড়ি বৌমার উপর সন্দেহ করো। এরা প্রত্যেকদিন আমাদের সবাইকে ফুচকা খাওয়ানোর পর যে ফুচকাগুলো বেঁচে যায় ওরা তো নিজেরাই খেয়ে নেয়, আর তোমরা বলছো ওরা নাকি ফুচকায় ড্রাগ মিশিয়ে দেয়। হ্যাঁ সেটাই তো, সেরকম হলে ওরা নিজেরাই বা ফুচকা খেত কেন? ছাড়ো তো, একদিন না একদিন সত্যিটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। ফুচকা বিক্রি করে এবং নিজেরা মন ভরে ফুচকা খাওয়ার পর শাশুড়ি বৌমা বাড়িতে ফিরে আসে। তারা সত্যি সত্যি একটা বিশাল বড় 3 তলা বাড়িতে বসবাস করত। অনামিকা, তার বর আবির, শাশুড়ি পুষ্পা দেবী এবং শ্বশুর মশাই শুভজিৎ বাবুর সঙ্গে থাকত। আবির তার বাবার সঙ্গে তাদের নিজস্ব ব্যবসা সামলাতো, আর সত্যি সত্যি তাদের বাড়িতে অভাব অনটন বলতে কিছুই ছিল না। কিন্তু তবুও দুই শাশুড়ি বৌমা কেন ফুচকা বিক্রি করাকে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছিল, এটা জানার জন্য আমাদের কয়েক মাস আগে পিছিয়ে যেতে হবে। বাবা, মা আর অনামিকা কোথায় গেছে বলো তো? সকাল থেকে এখনো বাড়ি ফিরলো না। ফোন করছি, ফোনও তো ধরছে না। রান্না বান্না কিচ্ছু করেনি। আমরা খাবো কি? কোথায় আবার গেছে আর দেখতে হবে না। দুই শাশুড়ি বৌমা ফুচকা খেতে বেরিয়েছে নিশ্চয়ই। ওদের তো ফুচকা খাওয়া ছাড়া আর কোনো কাজই নেই। কিন্তু ওরা তো সেই সকালবেলা বেরিয়েছে, আর এখন তো সন্ধ্যা হতে চললো। এতক্ষণ ধরে ফুচকা খাচ্ছে, ওদের আবার কোনো বিপদ হলো না তো বাবা? জানি না এই শাশুড়ি বৌমার ফুচকা খাওয়ার অভ্যাস কবে যে শেষ হবে। আমি তো শুধু সেই চিন্তাতেই থাকি। আবির এবং তার বাবা শাশুড়ি বৌমার বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। রাত্রিবেলা অনামিকা এবং পুষ্পা দেবী বাড়ি ফিরে আসে। এসে গেছো তোমরা? কোথায় ছিলে তোমরা সারাদিন? আর তোমরা ফোন ধরছিলে না কেন? কি করতে এত ব্যস্ত ছিলে যে ফোন ধরার সময়টুকুও পাওনি? আমরা তো ফোন নিয়ে যাইনি, আজকে ফোন বাড়িতেই রেখে গিয়েছিলাম। ফোন নিয়ে ফুচকা খেতে বেরোলে তোমরা তো প্রত্যেকদিন ফোন করে বিরক্ত করো। আমরা ঠিকমতো ফুচকা খেতে পারি না, সেই জন্য আজকে ফোন রেখেই ফুচকা খেতে গিয়েছিলাম। সে তো আমরা আগেই বুঝে গেছি। তোমরা এসে বলবে ফুচকা খেতে গিয়েছিলাম, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ফুচকা খেতে সময় লাগে? আরে না না, আমরা তো আজকে ফুচকা খেতে গিয়ে একটা বড় সমস্যায় পড়ে গিয়েছিলাম, তাই বাড়ি আসতে এত দেরি হলো। সমস্যা তো তোমরা দুজনেই এক একটা সমস্যা। আবার তোমাদের জীবনে সমস্যা বলতে কিছু আছে নাকি? আরে তুমি বেশি বকছো কেন? তুমি জানো কি হয়েছিল? আগে বোঝো, ব্যাপারটা শোনো, তারপর কথা বলবে। আজকে আমরা দুজনে একটা ফুচকাওয়ালার কাছে ফুচকা খেতে গিয়েছিলাম। এই বলে পুষ্পা দেবী তাদের সঙ্গে ঘটে যাওয়া সমস্যার কথা বলতে শুরু করে। মা চলুন, আজকে ওই ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খাই। আমাদের এখানকার সব ফুচকাই তো খাওয়া হয়ে গেছে, কিন্তু এই লোকটার কাছ থেকে আমরা একবারও ফুচকা খাইনি। এই যে আমাদের দুজনকে ফুচকা দাও। আরে দাও দাও, কানে শুনতে পাচ্ছ না নাকি? ফুচকার সামনে এসে আমাদের পক্ষে 1 সেকেন্ডও অপেক্ষা করা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। 10 টাকার 6টা ফুচকা। কত টাকার করে দেবো বলো? এই, আমাদেরকে এরকম প্রশ্ন করলে কেন? আমরা 10-20 টাকার ফুচকা খাই না, বুঝেছো? ফুচকা আমাদের প্রিয় খাদ্য। তোমার ফুচকা যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা তোমার ঠেলা গাড়িতে যত ফুচকা আছে সব ফুচকা আমরা শাশুড়ি বৌমা দুজনে খেয়ে ফেলতে পারি। ওরে বাবা, তাই নাকি? ঠিক আছে, খাও দেখি। এই নাও, ধরো তাড়াতাড়ি ধরো। বাহ, তোমার ফুচকা তো সত্যিই খুব ভালো। তুমি ফুচকা দিয়ে যাও, আজকে আমি থামবো না, সব ফুচকা খেয়ে নেব।
বৌমা চলো, দুজনের মধ্যে কম্পিটিশন হয়ে যাক, কে কত ফুচকা খেতে পারে। এই বলে তারা দুজনেই অনবরত ফুচকা খেয়েই যায়। অনেকগুলো ফুচকা খাওয়ার পর অনামিকা বলে, মা আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পারবো না। এত তাড়াতাড়ি? আমার তো খুবই ভালো লাগছে খেতে। এই যে ফুচকাওয়ালা, আমাকে আরো ফুচকা দাও। এই বলে পুষ্পা দেবী ফুচকাওয়ালার সমস্ত ফুচকা খেয়ে নেয় এবং তারা ফুচকাওয়ালাকে টাকা দিয়ে দেয়। মা এবার চলুন বাড়ি যাই। বৌমা, আমার পেটটা বড্ড গুড়গুড় করছে। এখান থেকে তো আমাদের বাড়ি অনেকটাই দূরে। আমার বড্ড জোরে পটি পেয়েছে। ওরে বাবা, আমাকে এখনই পটি করতে হবে, না হলে আমি এখানেই হয়তো পটি করে ফেলবো। সে কি, এখন আপনি আবার পটি কোথায় করবেন? দাঁড়ান, আশেপাশে কোনো পাবলিক টয়লেট আছে কিনা দেখি, কাউকে জিজ্ঞাসা করি। অনামিকা তার শাশুড়ি মাকে নিয়ে কিছুটা দূরেই একটা পাবলিক টয়লেটে যায়। পুষ্পা দেবী তাড়াতাড়ি করে টয়লেটের মধ্যে ঢুকে যায়। অনামিকা তার শাশুড়ি মায়ের জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। পুষ্পা দেবী পেট হালকা করে কিছুক্ষণের মধ্যে বাইরে বেরিয়ে আসে, কিন্তু আবারও তার পটি পায় এবং সে আবার দৌড়ে বাথরুমের মধ্যে ঢুকে পড়ে। এরকম ভাবে অনবরত 20 বার পটি করার পর তার পটি বন্ধ হয়। বৌমা, দেখলে তো ওই ফুচকাওয়ালা আমাদের খারাপ ফুচকা দিয়েছে। ওই শয়তানের ফুচকা খেয়ে আমার এতবার পটি হলো। এখনো পর্যন্ত আমার পেট ব্যথা করছে। ওই ফুচকাওয়ালাকে আমি ছাড়বো না। হ্যাঁ মা, ওই ফুচকাওয়ালাটা একটা ঠকবাজ। আমরা প্রত্যেকদিন এত এত ফুচকা খাই, আমাদের কোনোদিনও তো কিচ্ছু হয় না, আর আজকে আপনার হঠাৎ করে এমন অবস্থা হলো। এখন আর বেশি কথা বলার সময় নেই, আমরা থানায় যাব, চলো। ওই ফুচকাওয়ালার নামে আমরা কেস করব। আজকে আমাদের সঙ্গে এমন হয়েছে, অন্যদিন তো অন্য কারোর সঙ্গে এমন হতে পারে। এই বলে পুষ্পা দেবী তার বৌমাকে নিয়ে থানায় যায় এবং ফুচকাওয়ালা কালুর নামে ডায়েরি লিখতে বলে। পুলিশ অফিসার এরকম একটা অদ্ভুত কারণে তারা ডায়েরি করতে এসেছে জেনে সে খুবই অবাক হয়। আচ্ছা, আপনারা এখানে এসেছেন এই কারণে যে ফুচকা খেয়ে আপনাদের পেট গন্ডগোল করছে। আপনারা বলতে চাইছেন এখানে ফুচকাওয়ালার দোষ, তাই তো? হ্যাঁ অবশ্যই, ফুচকাওয়ালারই তো দোষ। নিশ্চয়ই ও খারাপ পচে যাওয়া উপকরণ দিয়ে ফুচকা তৈরি করেছে, না হলে এমন হবে কেন? আচ্ছা আচ্ছা, আপনারা ঠিক কতগুলো ফুচকা খেয়েছিলেন বলুন তো? একদম ঠিকঠাক ভাবে বলবেন। কতগুলো আবার কি? ফুচকাওয়ালার ঠেলা গাড়িতে যত ফুচকা ছিল বেশিরভাগটাই আমি খেয়েছি। আমার বৌমা বেশি খেতে পারেনি। বাহ, আপনারা অদ্ভুত তো। নিজেরা এত ফুচকা খেয়েছেন আর সেটার জন্যই আপনাদের পেট খারাপ করেছে। আপনারা এটা না ভেবে ফুচকাওয়ালার ঘাড়ে ধোস চাপাচ্ছেন। যান, চলে যান এখান থেকে, নাহলে এক্ষুনি আমি আপনাদের লকআপে ঢুকিয়ে দেব। ও বুঝেছি, আপনারও তাহলে ফুচকাওয়ালার সঙ্গে হাত আছে। নিশ্চয়ই ফুচকাওয়ালা আপনাকে ঘুষ খাইয়েছে। এই হাবুলদার, এদের দুজনকে ধরে লকআপে ভরে দাও, এরা এমনি এমনি বুঝবে না। এই শুনে শাশুড়ি বৌমা খুবই ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে দৌড়ে পালায়। পুলিশ অফিসার শাশুড়ি বৌমার এরকম কৃত্রিকলাপ দেখে হাসতে থাকে। কোন রকমে শাশুড়ি বৌমা ভয়ে ভয়ে বাড়িতে ফিরে আসে। এবার বুঝেছো আমরা সারাদিন আজকে কোথায় ছিলাম? আজকে আমরা দুজনে কত বড় বিপদ থেকে বেঁচে গেলাম। দুই শাশুড়ি বৌমার মূর্খমি দেখে আবির ও শুভজিৎ বাবু খুবই অবাক হয়। বাবা, আমার মনে হচ্ছে ফুচকা খেতে খেতে এদের মানসিক কোনো সমস্যা হয়েছে। এদের দুজনকেই একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত আমাদের। এই, আমাদের কিচ্ছু হয়নি, আমরা একদম ঠিক আছি। আচ্ছা ছাড়ো এসব। আমরা শাশুড়ি বৌমা মিলে একটা প্ল্যান করেছি। আমরা দুজনে নানান দেশ বিদেশে যাব আর নানান রকমের ফুচকা ট্রাই করব। আমাদের দেশের সব ফুচকাই যেন একই রকমের খেতে। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, আগে কোন দেশে গেলে ভালো হয় বলো তো? তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা ফুচকা খাওয়ার জন্য এখন দেশ বিদেশে ঘুরে বেড়াবে? আচ্ছা, দেশ বিদেশে যাওয়ার জন্য বুঝি টাকা লাগবে না? টাকাগুলো তোমরা কোথা থেকে পাবে? টাকাগুলো কোথা থেকে পাবো মানে? তোমরা দেবে? আমাদের কি টাকা পয়সার কোনো অভাব আছে? আমরা তো অনেক বড় লোক। না, একদমই নয়। দেশ বিদেশে গিয়ে ফুচকা খাওয়া তো দূরের কথা, তোমাদের হাতে আমরা আর একটা টাকাও দেব না। ফুচকা খেয়ে খেয়ে তোমাদের বুদ্ধি লোভ পেয়েছে, দেশ বিদেশে ঘুরে ঘুরে ফুচকা খাবে, যত সব। ঠিক আছে, যাও, দিতে হবে না। আমরা নিজেরাই আমাদের কথা চিন্তা করে নেব। আমরা দুই শাশুড়ি বৌমাই যথেষ্ট, কারো সাহায্য লাগবে না আমাদের। আমরা দুজনেই একটা ব্যবসা করব। ব্যবসা করে টাকা জমিয়ে নানান দেশ বিদেশে ঘুরে ঘুরে ফুচকা খাবো। তাই নাকি? কি ব্যবসা করবে তোমরা শুনি? ফুচকা খাওয়া ছাড়া তো কোনো যোগ্যতা নেই তোমাদের। হ্যাঁ, সেই জন্যই তো আমরা ফুচকার ব্যবসাই করব। আমরা দুজনে খুব ভালো ফুচকা বানাতে পারি আর আমরা কাল থেকেই ফুচকার ব্যবসা শুরু করব।
দেখো তোমরা কি করবে, দেশ বিদেশে যাওয়ার জন্য আমাদের টাকা দেবে নাকি আমরা ফুচকার ব্যবসা শুরু করব? তোমরা কোনটা চাও বলো? তোমরা তোমাদের ব্যবসা শুরু করে দাও, আমাদের কোনো আপত্তি নেই। এতদিনে এমনিও আমাদের অনেকগুলো টাকা তোমরা নষ্ট করেছো, আর নয়, আমাদের ক্ষমা করো। এই শুনে পুষ্পা দেবী এবং অনামিকা দুজনেই খুব রেগে গিয়েছিল এবং তারা সত্যি সত্যি তাদের ফুচকার ব্যবসা শুরু করে দিয়েছিল। এভাবেই 3 মাস ধরে তারা ফুচকা বিক্রি করে টাকা সঞ্চয় করে আসছে। কোনো না কোনো দিন তারা অনেক টাকার মালিক হবে এবং তারা নানান দেশ বিদেশে ঘুরে ঘুরে ফুচকা খাবে, এই স্বপ্ন নিয়েই দুই শাশুড়ি বৌমা ফুচকা বিক্রি করতে থাকে।